চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে পৌঁছে গেল ভারত 19শে নভেম্বর 2023। সেই তার প্রতিশোধ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে হারের প্রতিশোধ, ফাইনালে সেই প্রতিশোধ নিলাম আজকে আমরা। এবং সত্যিই খুব ভালো লাগছে। এবং এই নিয়ে পরপর 3বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত, 2013, 2017 এবং ফাইনালি 2025। ভারত হলো প্রথম টিম যারা পরপর 3বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে। শুধু তাই নয়, পরপর 3টে হোয়াইট বলের টুর্নামেন্টেরও ফাইনাল খেলবে ভারত। লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপ, সেখানেও আমরা ফাইনাল খেলেছি। 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও আমরা ফাইনাল খেলেছি। অ্যান্ড ফাইনালি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাও আমরা ফাইনাল খেলবো। লাস্ট দুটোর মধ্যে একটা তো জিতেছি, একটা আমরা হেরে গেছি, যদিও সেটা মনে করতে চাই না। বাট ফাইনালি 2025-এ কিন্তু আমরা এবার জিতবই। চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা এবার আমাদের নামেই করব। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরেছি তো কী হয়েছে, 2025-এর আরও একটা ওডিআই ফরম্যাটের আইসিসি টুর্নামেন্ট কিন্তু আমরা জিতবো এবং জিততে চলেছি। তবে শুনলাম নাকি আমাদের প্রতিবেশী টিমের সাপোর্টাররা নাকি কান্নাকাটি করতে চলেছে, কারণ তারা তো অস্ট্রেলিয়াকে তাদের বাপ বানিয়েছিল। সো যাই হোক, সবথেকে বেশি কান্নাকাটি করছে তো মনে হচ্ছে পাকিস্তান, কারণ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে তারা। আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটাই সেখানে হবে না, এবার ফাইনাল হবে দুবাইয়ে। তো সেই জন্যই তাদের দুঃখ, কারণ যদি ফাইনালটা সেখানে হতো, 2-4 পয়সা তাদের দেশে আসতো, সেটাই তাদের কষ্ট, তাদের অর্থনীতিতে বাড়তো। কিন্তু ভারত তাদের এই পরিকল্পনায় পুরো জল ঢেলে দিল। তো যাই হোক, সেসব অনেক পাশে রইলো। তো আমরা আজকের ম্যাচে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের সেমিফাইনাল ম্যাচের সেরা 5 মুহূর্ত বা টপ 5 মুভমেন্ট নিয়ে আলোচনা করব। তবে তার আগে এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ম্যাচের 5 নম্বর মুহূর্ত, ভারতের সবথেকে বড় হেডেক ট্রেভিস হেড। সেই হেডের যখন প্রথম বলেই ক্যাচ মিস হয়ে যায়। ইনিংসের শুরুতে সামির প্রথম বলেই ক্যাচ মিস হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রথম বল নয়, প্রথম বলটা ওয়াইড হয়েছিল এবং তারপরে যেটা অফিসিয়ালি বা লিগালি ফার্স্ট ডেলিভারি ছিল, সেই ডেলিভারিতেই একটা ক্যাচ ওঠে। বাট সামির হাতে ক্যাচটা রিটার্ন আসে, সামি বল করার পর সামির হাতেই রিটার্ন আসে এবং ক্যাচটা খুব ইজি ছিল। হয়তো সামি একটু চেষ্টা করলে ধরতে পারতো। আই থিঙ্ক সামি অতটা প্রিপেয়ার ছিল না বা বুঝতে পারেনি যে বলটা তার কাছেই রিটার্ন আসবে, সেই জন্য ক্যাচটা ধরতে পারেনি। বা যদি ক্যাচটা ধরে নিত তাহলে গোল্ডেন ডাক হতো ট্রেভিস হেডের। আর যদি সেটাই হতো তাহলে আমার মতে বলে যে এর থেকে ভালো শুরু, ম্যাচের এর থেকে ভালো শুরু হয়তো ইন্ডিয়ার আর হতে পারতো না। যদিও তারপরেও 2-একটা আউট মিস হয়েছে, যেমন একটা রান আউট মিস হয়েছে, হয়তো সেটা ডাইরেক্ট হিট হলে রান আউট হতে পারতো। তাছাড়া একটা ইনসাইড আউটও লেগেছে, সেটা উইকেটে না থেকে 4 হয়। তো ট্রেভিস হেড আজকে 3বার সুযোগ পেয়েছে। তো আমার তো একবার মনে হচ্ছিল যে হয়তো আবার 2023 বিশ্বকাপের রিপিট টেলিকাস্ট আমরা দেখতে চলেছি। এবং তারপরই ট্রেভিস হেড মারতেও শুরু করেছিল। আমি ভেবেছিলাম হয়তো ম্যাচটা বাইরে চলে যাবে, বাট থ্যাংক গড যে বরুণ চক্রবর্তী এসে তার যে ফার্স্ট বলটাই ট্রেভিস হেড খেললো, সেই বলেই ক্যাচ তুলে আউট হয়ে গেল। সেই জন্য হয়তো আমরা ম্যাচের অনেকটা মোমেন্টাম কিন্তু সেখানে ফিরে পেয়েছি। এবার কথা বলবো আজকের ম্যাচের 4 নম্বর মুহূর্ত নিয়ে, সেটি হলো স্টিভ মিথের আউট। এবং শুধু স্টিভ মিথ নয়, তার সঙ্গে অ্যালেক্স কেরির আউটটাও। কারণ স্টিভ মিথ অনেকক্ষণ ধরে ইনিংস বিল্ড করছিল, 73 রান করে ফেলেছিল এবং সে যদি আর কিছুক্ষণ থাকতো হয়তো সেঞ্চুরিও করতে পারতো এবং তার ফায়দাটা লুটতো। কিন্তু তারপরে এসে অ্যালেক্স কেরি এবং গ্লেন ম্যাক্সওয়েল। কারণ স্টিভ মিথ যদি আর 2-4 ওভার খেলে যেত এবং তারপর যখন অ্যালেক্স কেরি, জশ ইংলিশ খেলতো, বা জশ ইংলিশ তো অবশ্য আউট হয়ে গেল, বাট যদি ম্যাক্সওয়েল ছিল, তারা যদি শেষের দিকে 5-7 ওভারের দিকে আসতো, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মারতো এবং ম্যাচটা প্রায় কিছু না হলেও 350 বা 320-330-এর উপর টার্গেট দিত। সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচ জেতাটা খুবই চাপের হয়ে যেত, বা হয়তো এই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যেত। তাই আমার মতে বলে যে টপ 5 মুভমেন্ট, তার মধ্যে স্টিভ স্মিথের আউটটাও কিন্তু একটা টপ মুভমেন্টের মধ্যে পড়ে। যদিও স্মিথের আউটটা কিন্তু আউটের মতো ছিল না, ফুল টাচ বল ছিল, বাট সে মিস করে এবং সামির বলে কিন্তু বোল্ড হয়ে যায়। এবং তারই সঙ্গে অ্যালেক্স কেরি কিন্তু 57 বলে 61 রানের একটা অসাধারণ ইনিংস খেলছিল এবং তাকে আরও যত বল খেলছিল খুবই মারাত্মক মনে হচ্ছিল। এবং শেষ ম্যাচ যখন অ্যালেক্স কেরি উইকেটটা পড়ে, তখন যেন আমরা মনে হলো ম্যাচে আমরা একটা জান পেয়েছি, বা ম্যাচের মুভমেন্টটা তখন থেকে আমাদের দিকে শিফট হতে থাকে কিছুটা। 3 নম্বর মুভমেন্টটি হলো ভারত যখন ব্যাট করতে নামে, প্রথমেই ভারতের দুটো ওপেনার রোহিত শর্মা এবং গিলের আউট হয়ে যাওয়া। রোহিত শর্মা 29 বলে 28 এবং গিল 11 বলে 8। এই দুটো আউট হয়ে যাওয়া কিন্তু ভারতকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল। আমি তো একবার ভাবছিলাম হয়তো ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে গেল, কারণ প্রথমেই যদি তোমার দুটো ওপেনার আউট হয়ে যায়, যেখানে তুমি 265 রান চেস করছো, সেখানে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে গেলে। রোহিত শর্মা যদিও আউট হওয়ার আগে দুটো আউট মিস হয়েছে, দুটো ক্যাচ মিস হয়েছে, যার মধ্যে একটা কিছুটা ইজি ক্যাচ ছিল আর একটা একটু হার্ড ক্যাচ ছিল, বাট দুটো ক্যাচ কিন্তু ধরা যেত। তারপরেও রোহিত শর্মা যদি একটু হয়তো দেখে খেলতো, কারণ যে বলে আউট হলো সেই বলে কিন্তু আউট হওয়া রোহিত শর্মা মানায় না, কারণ এরকম একটা নক আউটের মতো টুর্নামেন্ট, সেখানে যদি এরকমভাবে খেলে, হয়তো যদি একটু ধরে খেলতো, তাহলে ম্যাচটা আমরা আরও আগে আরামসে জিতে যেতাম। কারণ আমরা খুব ভালো করেই জানি
রোহিত শর্মা যদি বাই এনি চান্স 25-30 ওভার পর্যন্ত টিকে যায়, হয়তো রোহিত শর্মা এটা নিজেও জানে যে সে যদি 25-30 ওভার পর্যন্ত খেলে তাহলে ম্যাচের যে মোড়, ম্যাচের পুরো মোমেন্টাম সে একাই বদলে দেবে, ম্যাচটা পুরো একা শেষ করার ক্ষমতা রাখে সে। তো সেটাই আমার মনে হয় যে টপ 3 মুভমেন্টের মধ্যে একটা, যেখানে রোহিত শর্মা চাইলে একটু ভালো খেলতে পারতো। অন্যদিকে গিল আজকে রান পাবে না আমি জানতাম, কারণ গিল আজ থেকে নতুন ব্যাট নিয়ে খেলছে, নতুন কোম্পানির ব্যাট নিয়ে খেলছে। যদি খেয়াল করে দেখো, ও সিএট কোম্পানির ব্যাটে ব্যাট করতো, বাট আজ থেকে সে এমআরএফের সঙ্গে চুক্তি করেছে এবং এমআরএফ ব্যাট নিয়ে খেলছে। এবার একরকম ব্যাট নিয়ে সে খেলছিল, এখন অন্য কোম্পানির ব্যাট নিয়ে খেলছে, সেই ব্যাপারে একটু সেটেল হতে কিন্তু সময় লাগবে। আমার মতে বলে গিল যদি এই চুক্তিটা এই টুর্নামেন্টের পর করতো তাহলে হয়তো ভালো হতো, কারণ যতই হোক যখন ব্যাট চেঞ্জ করবে ব্যাটের আকার, আয়তন, সাইজ বা ওয়েট হয়তো অনেকটাই চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে একটু সেটেল হতেও সময় লাগবে। তাই আমার আন্দাজ হচ্ছিল বা সন্দেহ হচ্ছিল যে গিল আজকে রান পাবে না। ম্যাচের 2 নম্বর সেরা মুভমেন্ট হলো বিরাট কোহলির 84 রানের ইনিংস। পাওয়ার প্লেতে প্রথমেই ওপেনার দুজন পড়ে গেছিল, তারপরে বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার মিলে যে ইনিংসটা বিল্ড করলো, বিশেষ করে বিরাট কোহলির 84 রানের ইনিংস। কারণ কোহলি যদি আজকে দাঁড়িয়ে না থাকতো তাহলে আজকের এই ম্যাচটা আমরা জিততে পারতাম না, আমি 100% লিখে দিচ্ছি জিততে পারতাম না। বাট কী দরকার ছিল কোহলির ওইখানে ওই শটটা খেলতে যাওয়ার, যখন আমরা ম্যাচ জিতছি, বলে বলে রান দরকার, তার আগেই রাহুল একটা 6 মারলো, বাট তা সত্ত্বেও কেন তখন মারতে গেল? সারা ইনিংসে মারলো না, পুরোটা ধরে ধরে খেললো, যখন সেঞ্চুরির মুখে এলো তখন ওইভাবে মারতে যাওয়াটা কি খুব দরকার ছিল? দেখো ম্যাচ তো আমরা জিতেছি ঠিক আছে, বাট যদি বিরাট কোহলির সেঞ্চুরিটা হতো, আর মাত্র 16 রান দরকার ছিল সেঞ্চুরি হতে, তো ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে যদি বিরাট কোহলির সেঞ্চুরিটা হতো তাহলে আজকের ম্যাচের যে আনন্দ সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যেত, ঠিক যেমনটা পাকিস্তানের ম্যাচে আমরা পেয়েছি। এমনকি কোহলি আউট হওয়ার সঙ্গে সঙ্গে রাহুলও তাই বললো যে আমি তো মারছি, তাহলে কেন ভাইয়া কী দরকার ছিল? তো আমাদের মতে বলে তাই, কারণ কোহলির 52তম সেঞ্চুরিটা, 52তম ওডিআই সেঞ্চুরিটা আমরা তার কাছ থেকে আশা করছিলাম, বাট একবার নিরাশ হলাম। বাট যাই হোক, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বিরাট কোহলি। আরও একবার আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচে বা চেস করতে থাকা ম্যাচে, যেখানে একটা ক্রুশিয়াল মুভমেন্ট ছিল, অন্যদিকে উইকেট পড়ছিল, সেখানে বিরাট কোহলি পুরো একা দাঁড়িয়ে ছিল, প্রায় 50 রানের উপর সিঙ্গেল রান নিয়েছে, অর্থাৎ 50 রানের উপর রান সে ছুটে, অর্থাৎ 1 নিয়েছে, তারপরে 2 ছিল, যদিও 6 মারেনি আজকে, বাট আজকে যে ইনিংসটা সেটা সমস্ত ভারতবাসী সবাই মনে রাখবে। আর কথাতেই আছে, যখনই টিম ইন্ডিয়া সমস্যায় পড়বে বা বিপদে পড়বে, বিরাট কোহলি সেখানে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকবারই তাই হয়, যখনই কোনো ক্রুশিয়াল ম্যাচ হয়, কোনো আইসিসি নকআউট ম্যাচ হয় বা কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হয়, যেমন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, সেই ক্ষেত্রে যখনই টিম বিপদে পড়ে বা সমস্যায় পড়ে, বিরাট কোহলি কিন্তু একা দাঁড়িয়ে থাকে। আর এই জন্যই হয়তো তাকে ক্রিকেটের কিং বলা হয় বা কিং কোহলি বলা হয়, এবং সেই জন্যই হয়তো সে আজ এত নাম কামিয়েছে বা এতটা সফল। সো যাই হোক, আর এবার ফাইনালি কথা বলবো আজকে আমাদের টপ মুভমেন্ট নিয়ে, সেটি হলো হার্দিক পান্ডিয়া এবং রাহুলের ব্যাটিং। হার্দিক পান্ডিয়া বিশেষ করে 24 বলে 28 রান, যার মধ্যে 3টে 6, 1টা 4, এবং সেই হার্দিক পান্ডিয়ার সেই শট, সেই নো লুক 6, সত্যি একটা দেখে আলাদা মজা আসে, বা হার্দিক পান্ডিয়া শট দেখে একটা আলাদা ফিল আসে। যদিও হার্দিক ম্যাচটা শেষ করতে পারেনি, একটু বেশি তাড়াহুড়ো করলো এবং তার ফলে আউট হয়ে গেল, বাট তার উল্টো দিকে ছিল রাহুলও কিন্তু আজকে 34 বলে 42 রানের একটা সুন্দর, একটা অসাধারণ ইনিংস খেলে এবং দাঁড়িয়েছিল প্রথম দিকে, তারপরে যখন দরকার মারছিল, এবং ফাইনালি ভারতীয়দের 6 মেরে যে ম্যাচ জেতানোর একটা ফিলিংস বা একটা অভ্যাস, সেটা কিন্তু সত্যিই গেল না। আজকেও তাই করলো রাহুল, শেষে 6 মেরে ম্যাচটা জেতালো, শেষ করলো ম্যাচটা। এবং এই এত কিছুর দৌলতে ফাইনালি আমরা ফাইনাল খেলতে চলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল। এবার দেখার বিষয় আমাদের অপোনেন্ট কে আসে, নিউজিল্যান্ড না সাউথ আফ্রিকা। কালকে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ আছে, তাদের মধ্যে যারা জিতবে তারাই কিন্তু ফাইনাল খেলবে আমাদের সাথে। বাকি আমাদের সে ব্যাপারে কোনো টেনশন নেই, আমরা এখনও পর্যন্ত ভালো খেলে এসেছি, সব ম্যাচ জিতে এসেছি, আশা করছি ফাইনালে জিতবো এবং নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা যেই সামনে আসুক তাদেরকে হারাবো। সো আজকের ভিডিওটা এতটাই। বাকি আজকের ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।